পাকিস্তানের অবস্থা ওই গাজার ধ্বংসস্তূপের মতো হবে। ইন্ডিয়ান আর্মি এয়ার স্পেসে ঢুকবেই পাকিস্তানে। ভারতীয় সেনা যেখানে যেখানে জঙ্গিদের আস্তানা দেখছে, জঙ্গিদের বাড়ি দেখছে, ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সমস্ত পোস্টে, সমস্ত জায়গায় ইন্ডিয়ান আর্মি রয়েছে। পাকিস্তানের আর্মিকে প্যান্ট যদি খুলে না দেওয়া হয়, আমাদের সহনাগরিকদের যারা প্যান্ট খুলেছে তার প্রতিশোধ নেওয়া হবে না। আসিম মুনির তিনি আসলে জিহাদ। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। এখন গোটা পাকিস্তানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর সেই আতঙ্কিতদের যদি তালিকা তৈরি করতে হয় তাহলে 1 নম্বর 2 নম্বরে থাকবেন এরা। কেন বলছি আপনাদের একটু ব্যাখ্যা করে বোঝাই কেন এই আতঙ্ক, কেন সবচেয়ে বেশি আতঙ্কিত এরা দুজনে। এই যে দেখছেন শাহবাজ শরীফ এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি আতঙ্কিত, এতটাই আতঙ্কিত যে তাকে ছুটে যেতে হয়েছে তুর্কিতে। আসলে তার আতঙ্কের কারণ একমাত্র ভারত নয়, অভ্যন্তরেও তিনি জানেন পাকিস্তানের অভ্যন্তরেও ক্ষোভ রয়েছে। ভারতকে তো ভয় পাচ্ছেন, কিন্তু কি করবে? তার সেনা প্রধান অর্থাৎ আসিম মুনির এমন একজন ব্যক্তি যিনি এতদিন বাদে বস্তা পচা ধূর্ত জিন্নার 1940 থেকে 47 বারবার বলে যাওয়া তোতা পাখির মতো 2 নেশন থিওরির কথা বলেছেন হিন্দু আর মুসলমান আলাদা, আর তারপরেই এই ঘটনা। এবং এই ঘটনায় এবার পাকিস্তানের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভয় শুধু এখানে নয়। এই যে দেখতে পাচ্ছেন আসিম মুনির, এর আসল লক্ষ্য কি? আসল লক্ষ্য অবশ্যই মসনদ, পাকিস্তানের মসনদ। আর শরীফ জানেন, অর্থাৎ শাহবাজ শরীফ জানেন যে এক সময় ভুট্টো যারা ইন্ধনে সেই সময় বাংলাদেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, অবশ্যই ভারতীয় সেনাবাহিনী দুটুকরো করে দিয়েছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানকে। পরে 1973 সালে সেই ভুট্টো সংবিধান পরিবর্তন করে সর্বময় কর্তা হয়ে ওঠেন এবং তার পরবর্তী সময় অর্থাৎ 1977 সালে আবার পুনর্নির্বাচিত হন। কিন্তু কি হলো? জিয়াউল হক অর্থাৎ তৎকালীন পাক সেনা প্রধান তাকে ফাঁসির কাঠে ঝুলিয়েছিল। অজুহাত ছিল এক ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র। সুতরাং শাহবাজ শরীফ খুব একটা নিশ্চিন্তে নেই দেশের ভেতরে। এবার আসি আসিম মুনির কথা। তিনি যেভাবে ইন্ধন জুগিয়েছেন, যেভাবে পাকিস্তান সেনা এবং আইএসআই তারা এই জঙ্গি হানা বা সন্ত্রাস হানার পেছনে রয়েছে, তাতে ভয় এদেরও রয়েছে। প্যান্ট খোলাখুলিটা শুরু করেছে এরা, ভারত নয়। প্যান্ট খুলে দেখেছে কে হিন্দু, কে মুসলমান। কিন্ডারগার্টেন বাচ্চার ছেলের মতো এই প্যান্ট খোলাখুলির প্রতিযোগিতা যখন শুরু হয়েছে, তখন শাহবাজ শরীফ এবং আসিম মুনির এদের প্যান্ট ভারত খুলবেই। কেন বলছি আতঙ্ক? আসছি, তার সম্পূর্ণ ব্যাখ্যা আজ আপনাদের শোনাবো। গত এপিসোডে আপনাদের দেখিয়েছি ভারত একের পর এক দৃঢ় পদক্ষেপ নিয়েছে, কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুদ্ধের সব রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আর তাতেই পাকিস্তান ভয় পেয়ে গিয়েছে। রাশিয়া থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ফ্রান্স থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো দেশ নেই নিন্দে করেনি। একমাত্র বাংলাদেশ একটু আমতা আমতা করছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এক চামচা ফেসবুকে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। কিন্তু সেই দেশেই এমন চত্থাপ্পড় খেয়েছেন যে ওই উপদেশটা সে তার ফেসবুকে যে পোস্ট তা ডিলিট করে দিয়েছেন। আসলে তার একটা ভয় ছিল
ওই নজরুল আসিফ না কি নাম, তার একটু ভয় ছিল। তার কারণ অনেকে সন্দেহ করছিল তিনি আসলে গুপ্তচর, এবং তিনি যখন বিদেশে যান তাকে ওই দেশের প্রবাসী বাংলাদেশিরা ঘিরে ধরেছিল। নিজেকে অতি বড় দেশপ্রেমিক প্রমাণিত করতে গিয়ে তিনি তার ফেসবুকে একটা লম্বা পোস্ট করেছিলেন। তারপর এমন লাঠিঝাঁটা খেয়েছেন যে তিনি সেই পোস্টটা তুলে দিয়েছেন। যাই হোক, আমরা ফিরে আসি পাকিস্তানে। পাকিস্তান দিল্লি যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের পাল্টা পদক্ষেপ, অর্থাৎ কূটনৈতিক পদক্ষেপ নিয়ে গোটা পৃথিবীকে দেখাতে চেয়েছে যে তারা কত জানে। যদি পড়েন পদক্ষেপগুলো হাসবেন। পহলগাম টেরর অ্যাটাক, পাকিস্তান শার্টস এয়ার স্পেস। এখন প্রশ্ন হচ্ছে, তোরা তোদের এয়ার স্পেস আমাদের দিবি না, তাতে কি হলো? যারা অত টাকা দিয়ে বিমানের টিকিট কাটতে পারে তারা জ্বালানির জন্যে অতিরিক্ত কিছু টাকা দিয়ে ঘুরে যাবে, তাতে ভারতবর্ষের বিরাট কোনো ক্ষতি হয়নি। স্ন্যাপস ট্রেড রিলেশনস উইথ ইন্ডিয়া, তোদের সঙ্গে আমাদের যে বাণিজ্য চলে তাতে লাভটা তোদেরই হয়, আমাদের নয়। সুতরাং নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছিস। The Pakistan government has suspended all bilateral trade with India. এতে আমাদেরই ভালো হয়েছে। এবার ওষুধ চা, অত্যাবশ্যকীয় পণ্য চা পাবি না, খুব ভালো হয়েছে। কোথা থেকে নিবি? আফগানিস্তান থেকে নিবি? Indian aircraft will not be allowed to enter Pakistani airspace. পাগল না হলে কোনো ভারতীয় তোদের এয়ার স্পেস এমনি এমনি যাবে না। যাবে, তখন যাবে যখন কার্পেট বোম্বিং করবে, তখন যাবে। ইন্ডিয়ান আর্মি এয়ার স্পেসে ঢুকবেই পাকিস্তানের, তখন ঢুকবে যখন কার্পেট বোম্বিং করবে। Pakistan will no longer issue SAARC visa to Indians. All visas for Indians to Pakistan have been cancelled. However, the Pakistani administration will provide special concession for Sikh pilgrims. খুব গুরুত্বপূর্ণ এটা, জানে যদি এদের না দেয় এমন তাণ্ডব করবে, এমন মারবে, আর বললাম না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে সার্ক ভিসা, ভারত শিষ্টাচার দেখানোর জন্য একটা সময় গোটা পৃথিবী জুড়ে শান্তির বাণী শোনানোর জন্য ভারতের বিদেশ নীতি এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায় রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সময় পড়ানো হয়। আর সেই দর্শনকে কেন্দ্র করে ভারত সার্ক কান্ট্রিগুলোকে সবাইকে একত্রিত করার চেষ্টা করেছিল। কিন্তু হাতের 5টা আঙুল যেমন হয় না এক, ঠিক সেরকমই পাকিস্তানের মতো অসভ্য বর্বর বিদেশ নীতিতে বিশ্বাস করা একটা দেশের রাজনীতিকরা রয়েছে। সুতরাং পাকিস্তানের সাধারণ মানুষের দুর্ভাগ্য যে তাদের জন্যেই আজকে সার্কের যে কল্যাণময় ভূমিকা ছিল তার ছিটে ফোটাও তারা পাননি। আর তার জন্যে তাদের জিডিপির অবস্থা এবং তার পাশাপাশি তাদের আর্থিক অবস্থা ক্রমশ নামছে। বলছি না বারবার, বিশ্ব ব্যাংক ঋণ না দিলে না খেতে পেয়ে মারা যাবে অনাহারে সাধারণ পাকিস্তানি। যাই হোক, আমি ফিরে আসি আবার সার্কে। এইসব সার্ক দেশগুলোতে পাকিস্তানের অসভ্যতার জন্য অনেক দিন আগেই সার্ক দেশগুলোর মধ্যে বিধিনিষেধ বা বিভিন্ন যেসব কল্যাণময় কর্মকাণ্ড হওয়ার কথা ছিল এদের জন্যই স্থলত হয়ে গিয়েছিল। কালকেই ভারত আগেই ঘোষণা করে দিয়েছে, দেখা দেখি কপি ক্যাটের মতো একেবারে কপি পেস্ট করে বসিয়ে দিয়েছে। এবার আসি, ইফ দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি ইজ সাসপেন্ডেড it will be seen as an act of war. Following this, the government of Prime Minister Shahbaz Sharif decided to suspend all bilateral agreement with India, including Shimla Agreement 1972. খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমরাও চাই না অসভ্য বর্বর জেহাদি
ইসলাম সন্ত্রাসবাদের আতুরঘর পাকিস্তানের সঙ্গে অন্তত ভারতবর্ষের পুণ্যভূমির কোনো সম্পর্ক থাকুক। ঠিক করেছে। Number of members of Indian High Commission in Islamabad will be reduced to 30. Number of members of the Indian High Commission in Islamabad will be reduced to 30. অর্থাৎ ইসলামাবাদে ইন্ডিয়ান হাই কমিশন, ভারতীয় যে হাই কমিশন রয়েছে সেখানে 30 জনকে রাখা যাবে। আমরা গতকালই আমরাই বলে দিয়েছি, ইসলামাবাদকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আমাদের নয়াদিল্লিতে যারা রয়েছেন তাদের নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত, আমরাই বলে দিয়েছি। ঠিক একইভাবে কপি পেস্ট করে তারা লিখছে, দেখুন, Indian Army, Navy and Air Force advisors in Islamabad have been declared persona non grata অর্থাৎ অবাঞ্ছিত and ordered to leave Pakistan। এটা আমরাও বলেছি। অর্থাৎ বেশিরভাগটাই পুরো কপি পেস্ট। আসলে গোটা পৃথিবীকে দেখাতে চায় কালকে যে থাপ্পড় খেয়েছে, গত এপিসোডে দেখিয়েছি, ভারতের কাছ থেকে যে থাপ্পড় খেয়েছে, কূটনৈতিক থাপ্পড়, তার ফলে বেরিয়ে এসছে গড়গড় করে এগুলো। এতে সুবিধা হয়েছে ভারতের। পাকিস্তান যদি মনে করে থাকে এতে ভারত, অবশ্য পাকিস্তানের কেউই মনে করে না, তা সত্ত্বেও বলছি, যদি মনে করে থাকে এসব দেখে ভারত খুব কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, তাহলে ভুলে যান। এরকম দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, আর সেই শূন্যটাই হওয়ার অপেক্ষা। জেনারেল শঙ্কর রায়চৌধুরী বাংলার গর্বিত বঙ্গ সন্তান হিসেবে এই রকম সেনাপ্রধান। জেনারেল শঙ্কর রায়চৌধুরী প্রাক্তন সেনাপ্রধান কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ। মূল নষ্টের গোড়া পাকিস্তানের মদতে এই ধরনের কাণ্ড লাগাতার ঘটে আসছে। প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, কোনো কারণে আমরা ঠেকাতে পাচ্ছি না। পিওকে ও পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে ওদের মেরে আসতে হবে। খুব পরিষ্কার বলছেন, পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ড, লাহোর হোক, ইসলামাবাদ হোক, করাচি হোক, ঠান্ডা ঘরে বসে কাপুরুষের মতো যারা এসব প্ল্যান করছে তাদের ওদের মূল ভূখণ্ডে ঢুকে মেরে আসতে হবে। পাকিস্তানে ঢুকে অ্যাকশন না নেওয়া অবধি হবে না। বারবার আমি আপনাদের বলছি, কিসের টিআরএফ, কিসের লস্করি তৈবা ফৈবা, এইসব কিসের? কিচ্ছু না। পাকিস্তান আর্মি এর পেছনে রয়েছে, আইএসআই রয়েছে। আমি বারবার করে বলছি, গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদীদের একটা সমান্তরাল অর্থনীতি চলে, আর সেই অর্থনীতিতে এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত ইগোর কারণে, অর্থাৎ ব্যক্তিত্বের সংঘাতে আলাদা আলাদা বিভিন্ন সংগঠন হয়। কিন্তু এসব সংগঠনের কাজ একটাই, তাদের পরিচয় একটাই, তারা হচ্ছে ইসলামিক জঙ্গি সংগঠন। এই ইসলামিক জেহাদি জঙ্গি সংগঠন, তাদের আঁতুড়ঘর কে, মানে কোথায় তারা বসে এই সমস্ত কিছু তৈরি করে? সবের মূলে পাকিস্তানের আর্মি এমন একটি সেনাবাহিনী, গোটা সেনাবাহিনীটাই জেহাদিরা চালায়। যেমন আপনারা দেখেছেন 2 নেশন থিওরি, এবং তার পাশাপাশি হিন্দু মুসলমান ভাগ করা যিনি মূল কাণ্ডারি অর্থাৎ আসিম মুনির, তিনি আসলে জেহাদি। কতটা ধর্মপ্রাণ সে নিয়ে সন্দেহ আছে। অনেকে বলছেন কয়েক পেক চড়িয়ে তিনি সেদিন বক্তৃতা দিতে এসেছেন। আমি ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না, কিন্তু তিনি জেহাদি, এবং তিনি যদি জেহাদি না হন তাহলে সংখ্যাগরিষ্ঠ সেনাবাহিনীর লোক তাকে মানছে না। এবং আপনারা সবাই জানেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সেনাবাহিনী তাকে পছন্দ করে না, এবং তিনি নিজেকে গোটা পৃথিবীর সামনে তুলে ধরতে চাইছেন। এবং আপনারা জানেন যে পেন্টাগনের প্রাক্তন এক বিশেষজ্ঞ, মার্কিন বিশেষজ্ঞ, তার সঙ্গে ওসামা বিন লাদেনের তুলনা করেছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী যে কথা বলছেন, আমি আগের এপিসোডগুলোতে যে কথা বলেছি প্রথম দিন থেকে, আজকে জেনারেল শঙ্কর রায়চৌধুরী একই কথা বলছেন। না, দেখতে হবে না ওই ফোচকে কয়েকজন এসে কাপুরুষের মতো ইসলামিক জঙ্গি সংগঠনের প্যান্ট খুলে দেখেছে হিন্দু দেখে তাকে মেরেছে। এদের তো যা শায়েস্তা করা, ধরা, তুলে নিয়ে এসে মারা,
এবং এদের মুখ থেকে বার করা সে তো করবেই, কিন্তু এটা সমস্যার সমাধান নয়। কাসফকে যেমন আমরা ধরেছি, সমস্যা শেষ হয়নি। কেন শেষ হচ্ছে না? তার কারণ আমরা বোলতার চাকে ঢিল মারলে হবে না, বোলতার চাকটাই ভেঙে দিতে হবে যাতে একটাও বোলতা না থাকে। একেবারে বেছে বেছে বোলতাগুলোকে টিপে মারতে হবে। আর সেটা না করলে পাকিস্তানের আর্মিকে প্যান্ট যদি খুলে না দেওয়া হয়, তাহলে আমাদের দেশে দাঁড়িয়ে আমাদের সহনাগরিকদের যারা প্যান্ট খুলেছে তার প্রতিশোধ নেওয়া হবে না। সুতরাং পাকিস্তানি আর্মি হচ্ছে আমাদের পয়লা নম্বর, 1 নম্বর টার্গেট। এমন মার মারতে হবে, করাচি থেকে শুরু করে, ইসলামাবাদ থেকে শুরু করে, লাহোর থেকে শুরু করে, এবং আমাদের যে চেকপোস্টগুলো আছে সেই চেকপোস্টগুলো থেকে একের পর এক মিসাইল ছুড়ে আমাদের ওদের চেকপোস্টগুলো দখল করে নিতে হবে, করতেই হবে। তাছাড়া আর কোনো পথ নেই ভারত যদি শান্তিতে বাঁচতে চায়। ভারতবর্ষে যে গদ্দাররা আছে, যারা বলছেন এই মুহূর্তে যে না না, তারা এমন সব বাণী ছড়াচ্ছেন, এমন সব কথা বলছেন যাতে মনে হচ্ছে যে আমরা যেন সব মেনে নেব, তাহলে এই সব গদ্দারগুলোরও প্যান্ট খুলে দিতে হবে। সেটা আপনারা যে যেখানে পারবেন এই সব মানুষগুলোর প্যান্ট খুলতে শুরু করুন। তার কারণ এরা গদ্দার, এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী। এদের এই ভারতের পুণ্যভূমিতে থাকার কোনো অধিকার নেই। আবার ফিরে আসছি, জেনারেল শঙ্কর রায় চৌধুরী একই কথা বলছেন। জেনারেল শঙ্কর রায় চৌধুরী একই কথা বলছেন, প্রাক্তন সেনাপ্রধান। কি বলছেন? আমাদের পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর আমাদের এই মুহূর্তে আমাদের নিয়ে নিতে হবে এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে ওদের মেরে আসতে হবে। কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না। কেন বলবে না? পাকিস্তান ভয় পেয়েছে। কেন বলছি, কোন যুক্তিতে বলছি দেখাচ্ছি। যে কথা আপনাদের বলছিলাম, শাহবাজ শরীফ ছুটে গিয়েছে তুর্কিতে। তুর্কিতে গিয়ে কি বলছে? তুর্কিতে ফলাও করে বলে বেড়াচ্ছে তুর্কি নাকি পাক রিয়াক্টস আফটার পেহেলগাম অ্যাটাক, শরীফ থ্যাঙ্কস টার্কি ফর সাপোর্টিং কাশ্মীর কজ। তুর্কি কাশ্মীরের ব্যাপারে নাকি সাপোর্ট করবে, সমর্থন করবে। আরে ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, রাশিয়াতে পুতিন, চীন থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, ইতালি থেকে শুরু করে, পৃথিবীর হেন দেশ নেই ভারতকে সমর্থন করেছে এই ইস্যুতে, পেহেলগামের ইস্যুতে। সেইখানে দাঁড়িয়ে কে তুর্কি তোমায় সমর্থন করলো, তাতে আমাদের কি এসে গেল? তাতে আমাদের কি এসে গেল? আসলে কি, আসলে যতই মাথামোটা হোক, যতই মাথামোটা হোক, যে পদে বসে সে তো বুঝতে পারে যে কতটা বিপদে রয়েছে। অর্থাৎ শাহবাজ শরীফ বুঝতে পারছে সঙ্গে কেউ নেই। এখন পৃথিবীতে যা অবস্থা, বিশেষ করে ট্রেড ট্যারিফ ওয়ারের পর, চীনও বাড়াবাড়ি কিছু করবে না, করবে না। ভারতের মার্কেট, ভারতের অর্থনীতি, ভারতের সহযোগিতা দরকার, কিচ্ছু করবে না। রুশিরা অর্থাৎ রাশিয়া তারা সমর্থন জানিয়েছে ভারতকে, ইসরায়েল সমর্থন জানিয়েছে ভারতকে, আমেরিকা স্বয়ং ভাইস প্রেসিডেন্ট তিনি দেখে গেছেন কি হয়েছে, তিনি দেখে গেছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রশ্নে ভারতের সঙ্গে আছে। পৃথিবীর যে কোনো শক্তিধর দেশ ভারতের সঙ্গে আছে। সুতরাং লোক দেখাতে, অর্থাৎ যেভাবে ডক্টর ইউনুস কৌটো নাচাতে নাচাতে ওই নর্থ ইস্ট ল্যান্ডলক বলতে চীনে চলে গিয়েছিল বাংলাদেশের লোককে বোকা বানাতে, বুদ্ধু বানাতে, ঠিক একইভাবে শাহবাজ শরীফ পাকিস্তানের মানুষকে দেখানোর জন্য কিছুই তো নেই, না আছে রাশিয়া, না আছে চীন, না আছে অন্য কোনো শক্তিধর দেশ, কিন্তু দেখাতে হবে তো একটা দেশ সঙ্গে আছে। এমনকি সৌদি আরবও নেই, দেখাতে চলে গেছে কার কাছে? তুর্কির কাছে। যাই হোক, এটাকে কেউ খুব একটা আমল দিচ্ছে না, এটা একটু রসিকতার ছলেই সবাই দেখছে যে এই মুহূর্তে শাহবাজ শরীফ কি করছেন। বারবার বলছি না, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে। ইতিমধ্যেই দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে পাকস কামরা এয়ারবেস অন টার্গেট। প্রশ্ন, আসলে কেন এই প্রশ্ন? কামরা এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস বলে পাকিস্তান মনে করে,
যদিও আমাদের এয়ারবেসের সঙ্গে আমি তুলনা করছি না, হাস্যকর হবে ব্যাপারটা, সময়ের অপচয় হবে, কিন্তু হ্যাঁ, পাকিস্তানের সামরিক যদি আমরা তাদের যেভাবে তারা বিভিন্ন জায়গায় সুসজ্জিত করেছেন তাদের মতো করে, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কামরা এয়ারবেস। আমি কিন্তু বারবার করে বলছি, আমি ভারতীয় এয়ারবেসের সঙ্গে তুলনা করছি না, কিন্তু পাকিস্তানের তুলনায় পাকিস্তানের কামরা এয়ারবেস যথেষ্ট তারা মনে করে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বিভিন্ন কারণে, ভৌগোলিক কারণে, স্ট্র্যাটেজিক কারণে, ওয়ার স্ট্র্যাটেজির কারণে খুব গুরুত্বপূর্ণ। এটা কি টার্গেটে রয়েছে? ইন্ডিয়াস আক্রমণ নিয়ার এলওসি স্পার্কস প্যানিক, অর্থাৎ ইতিমধ্যেই প্যানিক শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই প্যানিক শুরু হয়ে গেছে। আরও প্যানিকের কারণ আছে, তার কারণ তারা তো বুঝছে একটা যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধ মানে হই হই করে উঠে ঢুকে গেলাম, এটা তো উন্মত্ত জনতা করে। কিন্তু একটা যুদ্ধ যখন হয়, এবং ভারতবর্ষের মতো দেশ এবং গোটা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তারপর কার সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী? ভারতের। সেই ভারত যখন যুদ্ধ করবে, এক সময়ে যখন জলে, স্থলে, অন্তরিক্ষে যুদ্ধ হবে, এবং সেখানে এয়ার, নেভি এবং আমাদের পদাতিক সেনা, এদের যারা প্রধান, তারা বসে যখন একসঙ্গে স্ট্র্যাটেজি তৈরি করবেন, ধীরে ধীরে যুদ্ধ, ইংরেজিতে যাকে বলে এসকেলেটেড হবে, ধীরে ধীরে এগিয়ে যাবে একটা পরিকল্পনা মাফিক। একটা বিরাট ফোর্স, মনে রাখবেন, একটা বিরাট ফোর্স, এবং খুব স্ট্র্যাটেজিকভাবে সমশাস্ত্র মেনে এগোতে হবে। সুতরাং এই এগোনোটা শুরু হয়ে গেছে, তার আঁচ বুঝে গেছে, এবং সেই আঁচটা পাকিস্তান কিন্তু পেয়ে গিয়েছে। এবার চলে আসি ইন্ডিয়ান পাকিস্তান নিয়ার স্ট্র্যাটেজিক স্ট্যান্ড অফ আফটার পাহেলগাম অ্যাটাক ইন কাশ্মীর, টেনশন হ্যাভ এসকেলেটেড। আমি আপনাদের বলছিলাম না, এই শব্দটা সমরশাস্ত্রে বা যুদ্ধবিদ্যায় খুব গুরুত্বপূর্ণ। এসকেলেটেড between the two nuclear powers following Tuesday's attack on tourists by separatists in Indian administered Kashmir. এভাবেই লিখবে, তার কারণ আপনারা জানেন এই সংবাদ মাধ্যমটা কি বা কেন, সুতরাং এটা ভারতীয় সংবাদ মাধ্যম নয়, এটা লিখবে। কিন্তু আমি কেন এই রিপোর্টটা দেখাচ্ছি, বুঝে গেছে পাকিস্তানের যারা সমর্থক, তারাও বুঝে গেছে যে আসলে কি হতে চলেছে, বুঝে গেছে খেলা শুরু হবে। তার আগে পরিস্থিতি আঁচ পেয়ে আতঙ্কিত পাকিস্তান। দেখুন, আমি তো শুধু পাকিস্তানের প্যানিক, পাকিস্তানের আতঙ্ক নিয়ে বলছি। আমাদের যারা বন্ধুরা রয়েছেন তারা প্রশ্ন করবেন, ভারতের কি তাহলে কোনো আতঙ্কের কারণ আছে? এই প্রশ্নের সোজাসুজি উত্তর না, আতঙ্কের কোনো কারণ নেই। তার কারণ আপনি যে কোনো তালিকা দেখুন, যে কোনো দেশের যে কোনো এজেন্সির তালিকা দেখুন, গোটা পৃথিবীতে জিও পলিটিক্সে যে সমস্ত স্বীকৃত সংস্থা আছে, বা যে কোনো অস্ত্র বিক্রেতার তালিকা দেখুন, গোটা পৃথিবীতে রুশ অর্থাৎ রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের পর আমরাই সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী, অন্তত যুদ্ধের ক্ষেত্রে, সেনাবাহিনীর ক্ষেত্রে, এবং অর্থনীতিতেও এখন আমরা প্রথম 5-এর মধ্যেই ঢুকে গিয়েছি। আমি এই তুলনার মধ্যে যাব না, সেই হিসেবে আমাদের কোনো ভয় নেই, কোনো আতঙ্কের কারণ নেই। এই যুদ্ধ যদি হয়, এবং যুদ্ধটা করতেই হবে, এবং এই যুদ্ধটা হলে ভারত জিতবে, এটা নিশ্চিত সবাই। মানে এটা শুধু ভারত নিশ্চিত নয়, আশেপাশে যারা রয়েছে তারাও নিশ্চিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে মনে রাখবেন গদ্দাররা রয়েছে। কে? লস্কর চিফ হাফিজ সঈদ's role revealed in Pahalgam terror attack. The Pahalgam attack was carried out by a hardened module affiliated to the prescribed Lashkar-e-Taiba group, এবং
এবং কি বলছে, পাকিস্তানের যেমন যোগাযোগ রয়েছে, এদের লোকাল মডিউল রয়েছে, এই গাদ্দারদের মডিউল রয়েছে। আর ভারতীয় সেনা ইতিমধ্যেই যেখানে যেখানে জঙ্গিদের আস্তানা দেখছে, জঙ্গিদের বাড়ি দেখছে, ভেঙে গুড়িয়ে দিচ্ছে, একের পর এক টপাটপ তুলছে এবং সিধা করে দিচ্ছে। কারণ এই ছবিটা আমাদের হৃদয়ে আছে। আমরা জানি কি নৃশংস খুন করা হয়েছে আমাদের দেশের কন্যা, আমাদের ভারতবর্ষ পূর্ণভূমির কন্যা। তার ছবি আমাদের মনে গেঁথে রয়েছে অন্তরে। আর সেই জন্যে আমরা বেছে বেছে সেই সব জঙ্গি, ইসলামিক জঙ্গি, যারা কাপুরুষ ইসলামিক জঙ্গি, সন্ত্রাসবাদী, তাদের আমরা টপাটপ তুলছি আর আমরা যা করার করে দিচ্ছি, তাদের আস্তানা বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিচ্ছি। এবার আপনাদের যে বিষয়টা বলবো, আমি গাদ্দারদের কথা বলছি, তো এবার গাদ্দারদের কথা বলছি। এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু ভারত সরকারের নয় বা ভারতীয় সংবাদ মাধ্যমের নয়, এই চার্টটা কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমের। এই চার্টে কি দেখাচ্ছি আমরা, মানে আমরা কি দেখতে পাচ্ছি? Tourism in Kashmir has surged in recent years, with the region drawing some 3.5 billion visitors in 2024. 3.5 মিলিয়ন পর্যটক এসেছিলেন। আপনি যদি 2015, 16, 17, 18, 19, 20, 20তে খুব কম ছিল। তার কারণ 20তে আমরা জানি যে অতিমারিতে আক্রান্ত খুব কম ছিল, শুধুমাত্র ওই বছরের শুরুর দিকে ছিল। এবং তারপর আস্তে আস্তে 2022-এ বাড়তে থাকে, 23-এ আরেকটু বাড়ে এবং 24-এ 3.5 মিলিয়ন হয়ে যায়। অর্থাৎ দ্রুত পর্যটন বাড়তে শুরু করে। আর পর্যটন বাড়া মানে কি? একদিকে যেমন সারা ভারতবর্ষ থেকে, পৃথিবী থেকে তো বটেই, কিন্তু বেশিরভাগ পর্যটক গোটা ভারত থেকে যাচ্ছিল এবং দেশের মধ্যে দেশের মধ্যে কাশ্মীর, আমাদের দেশের ভূস্বর্গ, আমাদের দেশের সুইজারল্যান্ড, আমরা যাচ্ছিলাম। কাশ্মীরি বন্ধু বান্ধব তৈরি হচ্ছিল। সেদিনই দেখছিলাম যে সামাজিক মাধ্যমে একজন বলছেন যে কি করে কাশ্মীরি পরিবার, সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক বাঙালি পরিবার, কি করে একটা গোটা কাশ্মীরি পরিবার তাদের সাহায্য করেছে, একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে তাদের মধ্যে। আবার আমরা জানি আমাদের এক অভিনেতা বন্ধু, তার বন্ধুরা রয়েছে কাশ্মীরে, সেটাও পর্যটনের মাধ্যমে বেড়াতে গিয়েছিল, বন্ধুত্ব এখন আত্মীয়তার পর্যায়ে পৌঁছেছে। সুতরাং জঙ্গিরা বুঝতে পেরেছিল যে একদিকে সেখানকার সাধারণ কাশ্মীরের যুবক যুবতী মানুষ, তারা কর্মসংস্থান পাচ্ছেন, তারা উঠে দাঁড়াচ্ছেন মাথা তুলে। জঙ্গিরা দেখছে এ তো মহাবিপদ, মহাবিপদ, সরকারের বঞ্চনার কথা শুনবে না, এ তো মহাবিপদ, কর্মচঞ্চল হয়ে যাচ্ছে উপত্যকা। আর সেই জন্যেই এই গাদ্দাররা, ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিরা, তারা আক্রমণ হানিয়েছে। আর সেই কারণেই কাশ্মীরের পর্যটন শিল্প, কাশ্মীরের সাধারণ মানুষ যারা ভারতবাসী, তাদের ওপর আক্রমণ হানিয়েছে গাদ্দাররা। আর এই জন্যই বলছি যে কাশ্মীরের যারা ভূমিপুত্র, কাশ্মীরের যারা মানুষ, যারা পর্যটনের সঙ্গে জড়িয়ে, তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। আমি বিদেশি সংবাদ মাধ্যম থেকে নিয়েছি, না এটা ভারতের সংবাদ মাধ্যম নয়, বিদেশের স্বীকৃত সংবাদ মাধ্যম থেকে নিয়েছি। সেখানে কি বলছেন? উই আর কন্ডেমড, কাশ্মীরি ট্যুরিজম পেইজ দ্য প্রাইস অফ পাহেলগাম কিলিংস। কারা বলছে যে আমরা ধিক্কার জানাচ্ছি এবং কাশ্মীরের পর্যটনকেই এর দাম চোকাতে হচ্ছে? কারা বলছেন? কাশ্মীরিরা বলছেন। মোর দ্যান 23 মিলিয়ন টুরিস্টস visited the region in 2024, and this year the figures had been expected to rise even higher. Now that has all changed. 2024-এই 3.5 মিলিয়ন টুরিস্ট বা পর্যটক গিয়েছিল। এবার 2025 যেভাবে শুরু হয়েছিল, কাশ্মীরের লোকেরা বলছেন যেভাবে শুরু হয়েছিল, এবার সর্বকালের রেকর্ড হয়তো ভেঙে যেত। এবং সেই জন্যে শিকারাতে তারা বসে রয়েছে, আপনারা দেখছেন সেই ছবি,
প্রত্যেকে প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই প্রতিবাদ মোমবাতি মিছিল চলছে, কিন্তু গাদ্দাররা সেখানে লুকিয়ে নেই তো? আমি আগেও বলেছি, আরো একবার বলছি, প্যান্ট খুলে হিন্দু নাকি দেখে গুলি চালালো, কাপুরুষের মতো নিরস্ত্র পর্যটকদের ওপর গুলি চালালো কারা? ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদী সংগঠনগুলো। আসলে এরা কাপুরুষ। গুলি চালালো, চালিয়ে কি করলো? চালিয়ে এরা টুক করে পালিয়ে গেল। সেখানকার যারা বাসিন্দা তাদেরকে হাত করে, অথবা সেখানে যারা থাকে তারা গোপন আস্তানায় ঢুকে পড়লো, জামা কাপড় ছাড়লো, বেশভূষা পরিবর্তন করলো, হাতের অস্ত্র রেখে দিল, লুকিয়ে রাখলো, ফেলে দিল, রাস্তায় বসে রইল। ইন্ডিয়ান আর্মি যাচ্ছে, জয় হিন্দ সব, কে বুঝবে? কে বুঝবে? রাস্তায় বসে আছে সাধারণ লোক। সুতরাং এইসব গাদ্দারগুলো রয়েছে, এই গাদ্দারগুলোকে চিহ্নিত করতে হবে। আমাদের প্রত্যেকের সামাজিক মাধ্যমে কে কি লিখছে দেখতে হবে। এই গাদ্দারদের আমাদের চিহ্নিত করতেই হবে। আমাদের দেশে গাদ্দার আছে, বড় বড় গাদ্দাররা আছে। যেমন আসামের পুলিশ বিধায়ক, তিনি ভারতের সংবিধানে হাত রেখে শপথ নিয়েছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। কে? অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF এর MLA বিধায়ক, কি নাম? আমিনুল ইসলাম, বিং অ্যারেস্টেড ইন নগাঁও ডিস্ট্রিক্ট, আসাম। এপ্রিলের 24 তারিখে তাকে অ্যারেস্ট করেছে। কোথাকার পুলিশ? আসামের পুলিশ। কেন অ্যারেস্ট করেছে? গাদ্দার বলে অ্যারেস্ট করেছে। এবং এই গাদ্দার, যার নাম আমিনুল ইসলাম, তাকে অ্যারেস্ট করা হয়েছে। সুতরাং আমাদের মধ্যে যারা গাদ্দার রয়েছে, এই সময় তাদের চিহ্নিত করতে হবে। আমরা এই যুদ্ধে নিশ্চিতভাবে জিতব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পাটিগণিত বলুন, ত্রিকোণমিতি বলুন, অ্যালজেব্রা বলুন, ক্যালকুলাস বলুন, যে কোনো ফর্মুলা, যে কোনো অঙ্ক চাপান, আমরা জিতবই। আমরা জিতবই। আমরা পাকিস্তানে ঢুকে পাকিস্তানের আর্মির প্যান্ট খুলে দেব। যাদের ইন্ধনে আমাদের দেশে দাঁড়িয়ে কে হিন্দু কে মুসলমান প্যান্ট খুলে যারা দেখেছেন, তাদের প্যান্ট আমরা খুলে দেব। কিন্তু এই গাদ্দারগুলোকে চিহ্নিত করে রাখুন, কারণ এই গাদ্দারগুলো আমাদের দেশে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। সবশেষে আবার ফিরে আসি, এই মুহূর্তে পাকিস্তান কাঁপছে। আমাদের রণতরী এখানে রয়েছে, করাচি, সেদিকে তাক করা রয়েছে। লাহোর, ইসলামাবাদ শান্তিতে নেই। সমস্ত পোস্টে, সমস্ত জায়গায় ইন্ডিয়ান আর্মি রয়েছে। সময় শুধু গড়াতে দিন, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই পোস্টগুলো দখল করতে হবে। হ্যাঁ, আমরা গুলি চালাবো, ওরা উল্টো দিক থেকে মেশিন গান চালাবে, আমরা মর্টার চার্জ করব, মিসাইল চার্জ করব এবং পোস্টগুলো নিয়ে নেব। এমনটা নয় যে আগে পোস্ট নিইনি। আসলে প্রতিবারই আমরা আমাদের সহনশীলতা, আমাদের সৌজন্য দেখিয়েছি। কারগিলে আমরা ওদের তাড়িয়ে দিয়েছি। ওরা কাপুরুষের মতো, পাকিস্তান আর্মি, পাকিস্তান সেনাবাহিনীতে যারা কাজ করেন তারা শুনে রাখুন, কারগিলে কাপুরুষের মতো তারা পালিয়ে গিয়েছিল। আমরা পাকিস্তানের আর্মির, সেনাবাহিনীর সৈন্যদের মৃতদেহ সসম্মানে পৌঁছে দিয়েছি। বারবার বলছি না, ভারত একটা ভুল করে। কি ভুল করে? কুকুরের পেটে ঘি সহ্য হয় না। পাকিস্তানের মতো অসভ্য বর্বর শাসককুল যেখানে রয়েছে, তাদের সঙ্গে এইসব সৌজন্যতা দেখাতে নেই। আর সেই জন্য বলছি, আমরা এই পোস্টগুলো দখল করব। গোটা অংশটা এবার আমাদের অধিকার কায়েম করতে হবে। এই অংশটা অবশ্যই বালুচিস্তানে যারা সংগ্রামী, যারা বিপ্লবী, তারা দেখবে। এবার পাকিস্তান, হ্যাঁ এটা ঠিক কথা, ভারত কখনো পাকিস্তান দখল করবে না। কারণ ডাস্টবিন কখনো বাড়ির ভেতরে রাখতে নেই, বাইরেই রাখতে হয়।
কিন্তু এবার সবক শেখাতে হবে। গোটা দেশ একযোগে বলছে যে এইবার সন্ত্রাসবাদ নিপাত যাক বলে স্লোগান দিলে হবে না। এবার সন্ত্রাসবাদের কারিগর, জেহাদি, সন্ত্রাসবাদী, ইসলামিক যে সন্ত্রাসবাদীরা রয়েছে তারাই হচ্ছে ইউনিফর্মে পাকিস্তান আর্মি। এবার তাদের নিকেশ করতে হবে। নিশ্চিহ্ন যদি তাদের না করতে পারি তাহলে কোনো দিনও ভারতবর্ষ থেকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। আর পাকিস্তানের কি হবে? কি হবে এই পাকিস্তানের? প্যালেস্তাইনের যা হয়েছে তাই হবে পাকিস্তানের। হামাস যেমন গাজার ধ্বংসস্তূপের জন্য কাঠগোড়ায় দাঁড়িয়েছে, পাক সেনারা তেমনি কাঠগোড়ায় দাঁড়াবে। পাকিস্তানের অবস্থা ওই গাজার ধ্বংসস্তূপের মতো হবে। আর তখন হামাসের আজকে যারা নেতৃত্ব, মানে যতগুলো বেঁচে আছে আর কি, তারা কি করছে? তারা মানুষের দৌড়ে দৌড়ে ঘুরছে। আর প্যালেস্তাইন গোটা পৃথিবীর দরজায় দরজায় ঘুরছে। ঠিক সেই রকম পাকিস্তানকে প্যালেস্তাইনের মতো গোটা পৃথিবী জুড়ে দরজায় দরজায় কৌটো নিয়ে ভিক্ষে করতে হবে। দুর্ভাগ্য পাকিস্তানের সাধারণ মানুষের। তার কারণ, তাদের দুর্ভাগ্য একটাই কারণে, কারণটা খুব স্পষ্ট। তাদের সেনারা আসলে জেহাদি, আসলে জঙ্গি, ইসলামী সন্ত্রাসবাদের সমর্থক। দুঃখ হয় পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, দুঃখ হয় পাকিস্তানের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য, দুঃখ হয় পাকিস্তানি লেখক, শিল্পী, সাহিত্যিকদের জন্য। দুঃখের কারণ তারা দুর্ভাগা। কেন তারা দুর্ভাগা? তার কারণ হামাসের মতো ইসলামিক জঙ্গি সংগঠন ইউনিফর্ম পরে আজকে পাকিস্তানের সেনা। জয় হিন্দ।